আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। 2022-23 শিক্ষাবর্ষের চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের একসেট ইংলিশ প্রশ্ন সমাধান করব। 15টা ইংলিশ প্রশ্ন বরাবরের মতো প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ দিব তোমাদের, যেন আমার ক্লাস থেকে প্রশ্ন কমন পেতে পারো, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। নিশ্চয়ই তুমি ক্লাস করে উপকার পাবা। আমি আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা দেখছি, while strolling in the park I chanced to meet dash European lady। এই প্রশ্নটার আনসার সবাই নিশ্চয়ই পারা উচিত। এটা আমরা ইংলিশ শিখি যখন থেকে তখনই একবার শুরুর দিকে এই টপিকটা পড়ি, আর্টিকেল। ইয়েস, উত্তরে অবশ্যই তুমি যেটা বলবা সেটা হলো, আমি জানি উত্তরে তুমি অবশ্যই বলবা এ ইউরোপিয়ান লেডি। এখন মনে হতে পারে স্যার ভাওয়েল তো আছে, আমরা জানি এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল, এবং আমি এতটুকু নিশ্চিত জানি তোমরা সবাই জানো যে আমরা কিন্তু ভাওয়েল দেখে আর্টিকেল এ এন লিখি না, আমরা বরং ভাওয়েল সাউন্ডের আগে আর্টিকেল এ এন লিখি। পাশাপাশি আমরা এতটুকু মনে হয় সবাই জানার কথা ভাইয়া, ইউ অথবা ওয়া এই সাউন্ডটার আগে অবশ্যই আর্টিকেল কি হয়? এ হয়। এই যে 1 টাকা নোট, ইউরোপিয়ান, ইউলজি, ইউনিভার্সিটি, এদের আগে আর্টিকেল কি হবে? এ হবে। ফলে while strolling in the park I chanced to meet a European lady। এখানে তোমাদের সাথে কয়েকটা পয়েন্ট আছে। ইউরোপিয়ান শব্দটা নিশ্চয়ই এখানে অ্যাডজেক্টিভ আকারে বসা আছে, যেহেতু লেডিটা নাউন, তাহলে ইউ সাউন্ডের মতো হয়েছে বলে আমরা আর্টিকেল এ লিখেছি। এখন কথা হলো স্ট্রল শব্দটা কি ভাইয়া? আমি তোমাদের প্রশ্ন ঘাটাঘাটি করি বিধায় তোমাদের সাথে কথা বলতে পারছি টু দা পয়েন্টে, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এবং আজকের ক্লাসেও তুমি দেখবা 2-3টা প্রশ্ন আগের বছরগুলোতে আসছে হুবহু। এই যে স্টল শব্দের অর্থ কি দিয়ে তোমাদের পরীক্ষা আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম তোমাদের সবার প্যারার জিনিস, যা পড়ছো তা একটু বুঝে পড়ো। প্লাস তোমাদের বলেছি বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান করো, এই ইউনিটের প্রশ্ন সমাধান করো, অন্য ইউনিটের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা চালাও। সুযোগ যেহেতু আছে তোমার হাতে, আমার ভিডিওগুলো দেখতে থাকলে তুমি মানে ওই ভোকাবুলারি পার্টের সমাধানটা পেয়ে যাবা। স্টল মানে হলো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, এই যেটাকে আমরা ওয়ান্ডার বলি, WANDR ওয়ান্ডার। দেখো WON একটা আছে, ওয়ান্ডার। এই ওয়ান্ডার মানে হলো আশ্চর্য হয়ে যাবে, এটা ওয়ান্ডার মানে হলো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, স্টল মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। পাশাপাশি এটাও জানো নিশ্চয়ই, ওয়াইলের পরে যখন কোনো ভার্ব আসে, ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। আমি লাস্ট কোন একটা ক্লাসে তোমাদেরকে ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার পড়ায় আসছি। দেখো ভাইয়া এই বাক্যটা কিন্তু মানে ঠিক আছে। তো মিসপ্লেসড মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ারের পয়েন্টটা কি বলেছিলাম? একটা বাক্য থাকবে, তবে বাক্যের দুটা পার্ট থাকবে কমাযুক্ত যে পার্টটা, কমার আগের পার্টটা অপূর্ণাঙ্গ থাকবে, সাবজেক্ট ভার্বের মিশ্রণ মানে একসাথে থাকবে না। তো কমার আগে যেই কথাটা বলা হবে, যার ব্যাপারে বলা হবে, সেই কমার পরে থাকবে। দেখো while strolling the park মানে পার্কে হাঁটার সময়ে, কোনো প্রয়োজন ছাড়া এমনি হাঁটার সময়, তাহলে এই হাঁটার কাজটা কে করে হলো মানুষ, তাহলে সাবজেক্টের পরে সরাসরি এই আমি মানুষটা বসে আছে। ফলে while strolling the park I chanced to meet a European lady। আমরা আর্টিকেলের পয়েন্ট অফ ভিউ পড়লাম, আমরা ড্যাংলিং মডিফায়ারের পয়েন্ট অফ ভিউ পড়লাম, পাশাপাশি আমরা এটুকু বুঝতে পারছি চান্স শব্দটা কিন্তু এখানে বাক্যে ভার্ব আকারে বসা আছে। নেক্সট, বল পয়েন্ট পেন্স রিকোয়ার ড্যাশ দেন ফাউন্টেন পেন্স ডু। জোস কোয়েশ্চেন, খুব ইজি ভাইয়া। এটা পারার জন্য তোমার মোটেও মানে বস হইতে হবে না, নরমাল ইংলিশ রিডিং পর অভ্যাস থাকলে তুমি উত্তর বের করে ফেলতে পারবা। কার মানে কোনো গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ ছাড়া শুধু রিডিং পড়ে দেখো কোনটা বেশি ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটাই উত্তর হবে। দেখো নরমাল ইংলিশ রিডিং পড়ার হ্যাবিট তোমারে কতটা হেল্প করবে। আমি নিশ্চিত তোমরা উত্তরে নাম্বার মানে কোনটা নিবা? ডি নাম্বারটা নিবা। কেন? দেখো ভাই, তুমি রিডিং পড়ে দেখো, বল পয়েন্ট পেন্স মানে বল পয়েন্ট পেন্সের রিকোয়ার প্রয়োজন হয়। এখানে রিকোয়ার শব্দটা ভার্ব, সাবজেক্ট হলো বল পয়েন্ট পেন্স, তিনটা শব্দ মিলে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের সাথে এস বাই এস হয়, আর ভার্ব প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় না। ঠিক আছে, তাহলে বল পয়েন্ট পেন্স রিকোয়ার, বল পয়েন্ট পেনের দরকার হয়। কি দরকার হয় ভাইয়া? দা থিকার দা ইঙ্ক, এন ইঙ্ক এন্ড থিকার, দা ইঙ্ক ইজ থিকার, এ থিকার ইন। ভাই তুমি পয়রা মজা পাবা কেবল ডি নাম্বার আইসা। এখন অর্থ বুঝলে আরো সহজ হয়। বলছে বল পয়েন্ট পয়েন্টের প্রয়োজন, কি প্রয়োজন? একটা মোটা ইঙ্ক, তাহলে এ থিকার ইন। প্রয়োজন কি? রিকোয়ার মানে প্রয়োজন হয়। আমরা বলি না আই রিকোয়ার আ পেন,
আই রিকোয়ার আ পেন, আমার প্রয়োজন একটা কলম, কলমটা কেমন দরকার, আই রিকোয়ার আ রেড পেন, বললাম আর কি, আই রিকোয়ার আ রেড পেন। তাহলে রিকোয়ার শব্দটা ভাব, তারপর অবজেক্ট দরকার, অবজেক্টে আমরা ইন্ট হলো মূল অবজেক্ট, এটারে মডিফাই করছে থিকার, আরেকটা মডিফাই করছে আর্টিকেল দিয়ে, একটা ইঙ্ক বলতে গেছি আমরা, ফলে এ থিকার ইঙ্ক বললাম। এখন আবার ভাইবো না স্যার ইঙ্ক, আমরা তো ইঙ্কের আগে আর্টিকেল লিখি নাই, আর্টিকেল এটা লিখেছি থিকার শব্দটা রাখে অ্যাডজেক্টিভ যেটা। ফলে বল পয়েন্ট পেন্স রিকোয়ার, বল পয়েন্ট পেনের প্রয়োজন হয়, এই থিকার ইঙ্ক, একটা মোটা ইঙ্ক, দেন একটা কম্পিটিটিভ সেন্টেন্স, বুঝতে পারছো তোমরা, মানে কম্পিটিটিভ বাক্য আছে, বাক্যটা অবশ্যই কমপ্লেক্স মোডে আছে। দেন ফাউন্টেন পেন্স ডু, দেখো এই কথাটা ভাইয়া আগে বলে এসেছি, ইংলিশে কোনো সেন্টেন্সে একই শব্দে কোনো দুবার লিখেন না। এই ডু মানে কি জানো তো, ডু মানে কিন্তু রিকোয়ার, রিকোয়ার বাক্যের অর্থ হলো বল পয়েন্ট পেনের প্রয়োজন হয় একটা মোটা ইঙ্ক, দেন ফাউন্টেন পেন্স ডু, মানে ফাউন্টেন পেনের যেমনটা দরকার হয়, মানে ফাউন্টেন পেনের যেমন মানে যেমন দরকার তার চেয়েও বেশি মোটা ইঙ্ক দরকার হলো এই বল পয়েন্ট পেনের। আশা করি বোঝাতে পেরেছি ভাইয়া। রিডিং পর অভ্যাস করো, দেখো এটা কত সহজে তুমি পেরে গেছো, আমি নিশ্চিত এটা তোমার এই ধরনের অভ্যাস কারো থাকলে সহজে পারবা। अगेन খুব ভালো একটা কোয়েশ্চেন, ওয়ান অফ দা মোস্ট ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসিটস ইজ দা স্টেম ইলোম। এখানে এই ড্যামেজিং শব্দটার অর্থ কি আমাদের কাছ থেকে চাইছে? অবশ্যই তুমি ড্যামেজিং মানে ক্ষতিকর, এটা আমরা সবাই পারার কথা, উত্তরে অবশ্যই আমরা হার্মফুল নিব, হার্মফুল ক্ষতিকর। এখন পরীক্ষা আবার আসতে পারে কি জানো ভাইয়া, ড্যামেজিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এবং পরীক্ষা আসছেও বটে, ড্যামেজিং মানে ক্ষতিকর, হার্মফুল শব্দটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ। ভাইয়া আলাদা একটা কারা করে রেখেছি, এটা দিয়ে তোমাদেরও পরীক্ষা প্রশ্ন আসছে, এবং ভাইয়া নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় চলে আসবে, ভাগ্যবান থাকলে তোমরাও পাবা। ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্ব হয় সিঙ্গুলার। দেখো ওয়ান অফ, ভাইয়া এই বাক্যটা স্টুডেন্টদের পড়াই, তোমাদেরকে নিশ্চয় আগে বলেছি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তারপর ইজ এ লয়ার, আমার অনেক বন্ধুর একজন বন্ধু হলো আইনজীবী, আমার বন্ধু আছে অনেক, এজন্য কথা বলছি প্লুরাল, যেহেতু একজন বন্ধু নিয়ে কথা বলছি, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এবং ওয়ান অফ এর পর নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। তো এই পয়েন্টে বলছে ওয়ান অফ দা মোস্ট ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসিটস, এই যে মোস্ট ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসিটস, মূল শব্দটা কিন্তু প্যারাসিটস নাউন, তাহলে ওয়ান অফ এর পর নাউনটা হলো প্লুরাল, ভার্ব হলো কিন্তু ভাইয়া সিঙ্গুলার। বাক্য রিডিং পড়ো, তাহলে ওয়ান অফ দা মোস্ট ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসিটস ইজ দা স্টিল ইলোম, ড্যামেজিং শব্দের অর্থ ক্ষতিকর, হার্মফুল, এবং ড্যামেজিং শব্দটা পার্টস অফ স্পিচের দৃষ্টিকোণ থেকে অ্যাডজেক্টিভ, এবং ওয়ান অফ এর পর নাউন হয় প্লুরাল, ভার্ব হয় কি ভাইয়া সিঙ্গুলার। আশা করি বুঝাতে পেরেছি, কাজে দিবে দেখবা ইনশাআল্লাহ। চারে আসো, ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট ইউ উইল ফিল বেটার। জোস, রিডিং করার অভ্যাস তোমার কত বেশি হেল্প করবে, ট্রাই। ভাইয়া তোমাদেরকে অফ এর ঘটনা বলে আসছি তাই না, অফ, এই যে অফ এর একটা ব্যাখ্যা কোন একটা ক্লাসে দিয়ে এসেছিলাম, অফ, হোয়াট ডু ইউ মিন বাই অফ, ও ডাবল এফ, অফ মানে কিন্তু ভাইয়া সেপারেশন বোঝায়, সেপারেশন। আমরা বলি না টেক অফ, টেক অফ মানে কি উড্ডয়ন করা, পুট অফ মানে বন্ধ করা, অথবা পুট অফ মানে হলো খুলে ফেলা, তারপর আমরা কি বলি সি অফ, বিদায় জানানো, এইরকম। তো এই অফ দ্বারা কিন্তু বিচ্ছিন্নতা বোঝাবে। ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট, চেস্ট মানে বুক তাই না, তাহলে বুক থেকে যদি তুমি কিছু বের করে দাও এমনটা বোঝাচ্ছে। ইউ উইল ফিল বেটার, তুমি ভালো ফিল করবা। ফিল শব্দটা একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর কিন্তু ভাইয়া অ্যাডজেক্টিভ হয়, এবং ইফ যুক্ত বাক্য যেটাকে আমরা পাচ্ছি, পুরো বাক্যটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি, এবং ইফ যুক্ত যে বাক্যটা সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। আমাদের এখানে প্রয়োজন হলো ভাইয়া গেট ইট অফ ইউর চেস্ট, এটার মানে কি, গেট ইট অফ এতটুকুর মানেটা কি হয়? ইয়েস, অবশ্যই এটার মানে হবে টক অ্যাবাউট ইট। কি বলছে, ইফ ইউ গেট ইট অফ, গেট ইট অফ ইউর চেস্ট, মানে তোমার মনের ভিতরে যে কথাটা আছে যদি তুমি এটা বলে ফেলো, ইউ উইল ফিল বেটার, তুমি বেটার ফিল করবা। তাহলে এই যে গেট ইট অফ মানে তোমার ভিতরে যেটা আছে সেটা ফেলে দাও, ইমিট করে দাও, উদ্গীরণ করে দাও। এই জন্য যখন তোমার মনে, আমার মনে দুঃখ কষ্ট থাকবে, এই দুঃখ কষ্টটা যদি কোনো ট্রাস্টেড ভালো মানুষের সাথে একটু শেয়ার করা যায়, তখন দেখবার দুঃখ কষ্টটা লাঘব হয়ে যায়। আর যদি দুঃখ কষ্টটা রাইখা দেই, তাহলে দুঃখ কষ্ট কিন্তু ব্লাস্ট করতে পারে কোন একটা সময়ে। এই ব্লাস্ট অনেক সময় আমাদেরকে ওই যে আত্মহত্যার মতো দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায় মানুষদেরকে, এবং আমরা আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষদেরকেও কিন্তু দেখি ওই ধরনের ঘটনা ঘটাইতে। ফলে মন খারাপ থাকলে কারোর সাথে একটু শেয়ার করো। যদি কখনো মনে হয় আমি এমন কোনো ব্যক্তি যার সাথে তোমার মনের কোনো কথা শেয়ার করলে ভালো লাগবে, আমারে মেসেজ দিও একটু হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, আই উইল ট্রাই মাই বেস্ট টু লিসেন টু ইউর হার্ট ইনশাআল্লাহ। পাশাপাশি যদি কখনো কারো মনে হয় যে আমার এই সমস্যা কারোর সাথে বলার নাই, তাহলে অবশ্যই বলার মতো একটা প্লেস আছে, যেখান থেকে আমি তুমি 100% সলিউশন পাবো, সেটা হলো আল্লাহর কাছে বলা। যখন দেখবা পৃথিবীর কেউ তোমার কথা শোনার মতো অবস্থায় নাই, আল্লাহর কাছে বলো, দেখবা সবচেয়ে সহজ নিরাপদ একটা জায়গা এটা, তোমার মানে সমাধানটা এই জায়গা থেকে সবচেয়ে ভালো আসতে পারে।
আসো ভাইয়া, তাহলে গেট ইট অফ এটা দ্বারা আমরা কি বলতে চাইছি? টক অ্যাবাউট ইট। বাক্যটা পড়ো, ইফ ইউ গেট ইট অফ ইউর চেস্ট ইউ উইল ফিল বেটার। যদি তুমি এই কথাটা বলে ফেলো ইউ উইল ফিল বেটার, মানে তোমার ভালো লাগবে। তাহলে ভাইয়া এটা যে শিখলাম এখানে কি, ফিল একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়। ইফ যুক্ত পুরো বাক্যটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স, আর ইফ যুক্ত পার্ট যেটা এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ তো অবশ্যই বলবো, পাশাপাশি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। এবং আমরা এটা জানি বাক্যের শুরুতে যদি ইফ হয় বাক্যের মাঝে একটা কমা লিখতে হয়। আমাদের জন্য, আমাদের এই ইউনিটের পরীক্ষার জন্য শুধু এতটুকু প্রয়োজন, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অন্য পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এই যে ইফ ইউ গেট ইট, গেটটা তো ভার্বের প্রেজেন্ট টেন্স, এবং ইউ উইল, দেখো উইলটা মডাল অক্সিলারি, তারপর ভার্বের কোন ফর্ম বসা আছে? বেস ফর্ম বসা আছে। এবং এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন পাবা নিশ্চয়ই, কন্ডিশনাল থেকে অবশ্যই প্রশ্ন পাবা। 5 নম্বর কোশ্চেনটা अगेन বাক্য বুঝে পড়লে ভাইয়া খুব ইজি কোশ্চেন, ট্রাস্ট মি, খুব ইজি কোশ্চেন। quite a few measures dash একটা অপশন নিবা, to encourage people to wear face masks। বাক্যের অর্থ বলছে quite a few measures, quite মানে অনেকগুলো পদক্ষেপই নেওয়া হয়েছে to encourage, মানুষকে এনকারেজ করতে, to wear face mask, মানে ফেস মাস্ক পরার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, মানে মানুষকে উৎসাহিত করার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন quite a few measures এই শব্দটা ভাইয়া সাবজেক্টের মুড, তারপর তুমি ভার্ব নিবা, কোন ভার্বটা নিবা এখানে? আমি নিশ্চিত এটা বেসিক জিনিস সবাই পারা উচিত, না পারলে তোমার ঘাটতি আছে প্রস্তুতি। ভাইয়া দেখো এখানে যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ছোট্ট একটা পয়েন্ট অফ ভিউ আছে, এটা তো জান ভাই। সাবজেক্ট যেহেতু এটা, তার মানে আ ফিউ, তোমরা নিশ্চয়ই ফিউ এই ফিউর সাথে পরিচিত। ফিউ শব্দটা, ফিউ এবং মেনি এগুলো হলো কাউন্টেবল নাউনের ডিটারমিনার। এদের পরে ফিউ এবং মেনির পরে অবশ্যই নাউনটা প্লুরাল হয়, লিখো আছে এটা। পাশাপাশি তোমরা এটা জানার কথা, শুধু ফিউ শব্দটা নেগেটিভ বোঝায়, আর এ ফিউ মানে হলো অল্প কিছু, অল্প কিছু বোঝায়। আবার কোয়াইট দিয়ে বলছে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন কোয়াইট আ ফিউ মেজার্স, অনেক পদক্ষেপ, শব্দটা সাবজেক্ট, ভার্ব লাগবে। এখন মেজার শব্দটা যেহেতু সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট হলে আমরা প্লুরাল ভার্ব নিব, ফলে তুমি নিশ্চয়ই হ্যাজ নিবা না, বাকি রইলো বি আর সি। এখানেই তোমারে আটকায় দিব না। দেখো অবশ্যই তুমি উত্তর বি নিলে হবে না ভাইয়া, এই কথা তোমাদেরকে অনেকবার বলেছি ভাইয়া। বাক্যের অর্থের দিকে অ্যাটেনশন না দিলে গ্রামাটিক্যালি ওনারা তোমার ধরায় দিবে। অনেক প্রশ্ন দেখেছি চট্টগ্রামের প্রত্যেক ইউনিটে, এই ইউনিটে তো বটেই। এখন কোয়াইট এ ফিউ মেজার্স হ্যাভ টেকেন অর্থ কি হয়? এই কিছু পদক্ষেপ নিছে। পদক্ষেপ কি নিজে নেয় না পদক্ষেপ নেওয়া হয়েছে? প্যাসিভ মুডটা লাগবে। তার মানে কোয়াইট আ ফিউ মেজার্স হ্যাভ বিন টেকেন, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বাই সামওয়ান, কেউ কারো দ্বারা, টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক। এখন ভাইয়া যদি বাক্যের অর্থ না বুঝো, অর্থ বোঝার চিন্তা না করো, তাহলে পাইরা ওই প্রশ্ন উত্তর ভুল করে আসবা। সাবধান, উত্তর হবে কি? হ্যাভ বিন টেকেন, নেওয়া হয়েছে। মেজার্স কিন্তু নিজে নেয় না, পদক্ষেপ নিজে নেয় না, পদক্ষেপে নেওয়া হয় কোনো মানুষ দ্বারা। ফলে উত্তর হবে কোয়াইট আ ফিউ মেজার্স হ্যাভ বিন টেকেন, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক। নেক্সট, ইফ আই টেক এ পাবলিক বাস আই উইল গেট লেট। এগেন কন্ডিশনাল আসছে, বাট আমাদের কন্ডিশনাল মানে ইফ দেখলেই আমাদের উত্তর লাগবে না, এখানে হয়তো অন্য কিছু ওনারা দিছে। এটা একটা ট্যাগ কোশ্চেন ভাইয়া, এই ইউনিটের একটা কমন টপিক ট্যাগ কোশ্চেন। চট্টগ্রাম আর রাজশাহীর অলমোস্ট প্রত্যেকটা ইউনিটেই ট্যাগ কোশ্চেন দেখা যায়। উত্তর কি হতে পারে? এবং এই বাক্যটাও কঠিন টাইপের একটা বাক্য, যদিও ট্যাগ কোশ্চেন খুব ইজি টপিক। আমরা এসএসসি লেভেলে সবাই মনে হয় 5 পাইতাম নিশ্চিত। এই বাক্যের উত্তরে দেখো ভাইয়া খেয়াল করতে হবে যে ইফ যুক্ত বাক্যটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ট্যাগ কোশ্চেন মোস্টলি পরীক্ষায় যত ট্যাগ কোশ্চেন পাবা, মোর দ্যান 98% ট্যাগ কোশ্চেন আসে হলো সিম্পল বাক্য থেকে। এই কমপ্লেক্স বাক্য থেকে ট্যাগ কোশ্চেন আসেই না। এখন খেয়াল করতে হবে, কমপ্লেক্স বাক্য থেকে যদি ট্যাগ কোশ্চেন আসে, আমরা ট্যাগ কোশ্চেনে কেবলমাত্র দুটা ওয়ার্ড ফরম্যাট লিখি, অক্সিলারি লিখি, আর একটা হলো প্রোনাউনটা লিখি, অক্সিলারি আর প্রোনাউনটা লিখি। এখন আমরা কোন অক্সিলারিটা নিব, কোন প্রোনাউনটা নিব? আমাদের প্রিন্সিপাল ক্লজের প্রোনাউন্স অক্সিলারি নাকি সাবঅর্ডিনেট ক্লজের অক্সিলারি প্রোনাউন? অবশ্যই প্রিন্সিপাল ক্লজের অক্সিলারি প্রোনাউনটা নিব। তাহলে এই যে ইফ আই টেক, তুমি এখানে ডু দিয়ে কাজ করলে কিন্তু হবে না, যদি এখানে নাইও ভালো। আই উইল গেট লেট, এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ যেহেতু আছে, তাহলে আই উইল, এখানে আছে উইল, তাহলে পজিটিভ আছে, আমরা ওন্ট নিব, ওন্ট, এবং ওন্ট দিয়ে দেখো একটা অপশনে কেবল আছে ওন্ট আই। তাহলে ইফ আই টেক এ পাবলিক বাস আই উইল গেট লেট, ওন্ট আই। যদি আমি পাবলিক বাস নেই, মানে পাবলিক বাসে উঠি, আই উইল গেট লেট, আমার দেরি হয়ে যাবে। আই উইল গেট লেট, দেখো ভাইয়া লেট শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্ব, লেট শব্দটা কি এখানে অ্যাডভার্ব, দেরি হয়ে যাবে, ওন্ট আই। ট্যাগ কোশ্চেন। নেক্সট, ইফ হি টোল্ড দ্য ট্রুথ। এবার এক্স্যাক্টলি ট্যাগ মানে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল দিয়ে আমাদেরকে ওনারা প্রতারিত করতে চাইতেছিল, বাট এবার এক্স্যাক্টলি দিছে না।
ইফ হি টোল্ড দ্য ট্রুথ, যদি সে সত্য বলতো, দে ড্যাশ হিম। উত্তরটা খুবই ইজি কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্ন, তোমরা দেখছো রেগুলার। দেখো ভাইয়া, ইফ যুক্ত সেন্টেন্সকে যদি আমরা পাস্ট ইনফিনিট টেন্সে পাই, অবশ্যই অন্য পাশে আমরা উড কুড মাইট ভার্বের বেস ফর্ম পাবো। ওকে, তাহলে দের পরে দেখো, দের পরে ওয়ার গিভিং হবে না, উড কুড মাইট কেবল একটা জায়গা আছে, সেটা হলো বি নাম্বার, উড ফরগিভ হিম। দেখো ভাইয়ারা, ফরগিভ মানে হলো ক্ষমা করে দেওয়া, তাই না? তাহলে ইফ হি টোল্ড দ্য ট্রুথ, যদি সে সত্যটা বলতো। এখন এটারও খেয়াল করো ভাইয়া, টোল্ড দ্য ট্রুথ, টোল্ড দ্য ট্রুথ, এই দা ট্রুথটা দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে। আমরা বলি না সর্বদা সত্য কথা বলি, ইংলিশ কি আমরা বলি স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, আমরা বলি সবাই অলওয়েজ স্পিক, ঠিক আছে না, এই যে ইটা লাগবে না, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলিও। দেখো ভাইয়া, আমরা যখন প্রশ্ন করি কখনো মিথ্যা বইলো না, তখন তোমরা কি বলবা? তোমরা নিশ্চয় বলবা স্যার নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বইলো না, ইংলিশ হলো নেভার টেল আ লাই, সর্বদা সত্য বলিও, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটা বলার কারণটা হলো, দেখো ভাইয়া, দা ট্রুথ এখানে বলছি, আর এ লাই বলছি কেন? এখানে দা লাই বললাম না? তোমরা নিশ্চয়ই লজিক দিয়ে বুঝতে পারছো ভাইয়া, সত্য কিন্তু একটাই হয়, যেটা সত্য সেটা সত্যই, অ্যাবসলিউট, সেটা মানুষ সত্যটা খুঁজে পায়, এই জন্য একটা এক্স্যাক্টলি লেখা আছে। আর লাই কিন্তু মিথ্যা কথা একটা মিথ্যা হয় না। মিথ্যা যদি তুমি কোনো কারণে কোনো ঘটনা নিয়ে একবার বলো, দেখবা এই ঘটনা, এই মিথ্যা কথা অনেকবার বলতে হয়। এবং আমরা তো বলি একটা মিথ্যা কথা বললে একটা মিথ্যা কথাটা ঢাকতে আরো 100 মিথ্যা কথা বলতে হয়। এবং সত্য কথা এটা, যে তুমি তোমার কোনো বন্ধু যদি একটা মিথ্যা গল্প বলে, দেখবা এই বছর সে গল্পে যা বলছে 2 মাস পরে বা 1 বছর পরে সেম গল্পটা বলতে গেলে তার বর্ণনা পৃথক হয়ে যাবে। বাট সত্য ঘটনা হলে দেখবা 10 বছর পরে সে এক্স্যাক্টলি বলতে পারে, হয়তো কিছুটা আবছা থাকতে পারে, বাট মোস্টলি মূল কথা সেম থাকে। এটা খেয়াল রাখো। হ্যাঁ, টেল দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল আ লাই। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি ভাইয়া, ইফ হি টোল্ড দ্য ট্রুথ, যদি সে সত্য বলতো, দে উড ফরগিভ হিম, তারা তারে ক্ষমা করত। আনরিয়েল কন্ডিশন। দেন hardly dash I arrived at the airport dash the plane took off। আমরা রাইট ফর্ম ভার্বের সময় এই পয়েন্টটা নিশ্চয়ই পড়ে থাকি, পরীক্ষা খুব আসে, বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে, ভর্তি পরীক্ষা অসংখ্যবার আসা প্রশ্ন। ইয়েস, অবশ্য উত্তরে তুমি হার্ডলির পর একটা হেড দিবা। আমরা হার্ডলি হেড, স্কার্সলি হেড, আমরা এগুলো পড়ি, নো সোনার হেড, এবং হার্ডলির সাথে কি হয় ভাইয়া? ওয়েন হয়। তাহলে উত্তর আমরা নিশ্চয়ই ডি নাম্বার নিব, তাই না? ইয়েস, হার্ডলি হ্যাড আই অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট ওয়েন দ্য প্লেন টুক অফ। মানে কি? এই টুক অফ মানে কি? উড্ডয়ন করা, মানে লিভ দ্য গ্রাউন্ড। তাহলে হার্ডলি হ্যাড আই অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট ওয়েন দ্য প্লেন টুক অফ, মানে আমি এয়ারপোর্টে পৌঁছতে না পৌঁছতেই প্লেন কি করছে? উড্ডয়ন করেছিল, এটা বোঝাচ্ছে। আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝো ক্লিয়ার করে। দেন নো I don't mind waiting at all dash he does not take you more than 1 hour। দেখো ভাইয়া, এই প্রশ্নটা চট্টগ্রামের রিপিটেড কোশ্চেন, এই ইউনিটে আগে আসছে। লোক, এবং এই প্রশ্নে যে কালার করা পয়েন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা আমার মনে হয় নিশ্চয়ই জানো, বিশেষ পরীক্ষায় কয়েকবার আসছে ভাইয়া। এই মাইন্ড শব্দটার সাথে শুধু মাইন্ড অথবা উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, এগুলো দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট এসেছিল গত বছর, আগের বছর। উত্তরে নিশ্চয় তোমরা চিন্তা করবো, আমি জানি। অ্যাজ লং অ্যাজ, বাক্যের অর্থ বুঝতে হবে, এখানে আমার বোঝানোর কিছু নাই। নো আই ডোন্ট মাইন্ড ওয়েটিং অ্যাট অল, মানে আমি অপেক্ষা করতে কোনো সমস্যা নাই, বিন্দু মাত্র সমস্যাও নাই। অ্যাজ লং অ্যাজ হি ডাজ নট টেক ইউ মোর দেন 1 hour, 1 ঘন্টার বেশি যদি তোমার লেট না করায়, আমার মানে অপেক্ষা করতে কোনো সমস্যা নাই। বাক্যের অর্থ বুঝলে তুমি অ্যাজ লং অ্যাজ তাই নিবা অবশ্যই। বাক্যে দেখো নো আই ডোন্ট মাইন্ড ওয়েটিং অ্যাট অল, এরপর আরেকটা বাক্য আছে, ফলে তুমি একটা কনজাংশন খুঁজবা এবং বাক্যের অর্থ করতে গেলে অ্যাজ লং অ্যাজ ছাড়া কোনোটা মিলাইতে পারবা না। দেখো, নো আই ডোন্ট মাইন্ড ওয়েটিং অ্যাট অল অ্যাজ লং অ্যাজ হি ডাজ নট টেক ইউ মোর দেন 1 hour, মোর দেন এন আওয়ারও হইতে পারে। হ্যাঁ, এখানে হাওয়ার না, আমরা নিশ্চয়ই আওয়ার করি এটারে। হ্যাঁ, 1 hour অথবা এন আওয়ার। তাহলে বাক্যের অর্থ বোঝার পাশাপাশি মাইন্ড শব্দের পরে ভাইয়া ভালোর সাথে কি হয়? আইএনজি হয়। মাইন্ড ওয়েটিং, মাইন্ড ওয়েটিং তোমরা অনেক প্রশ্ন নিশ্চয়ই পড়েছো, যে উড ইউ মাইন্ড গোয়িং আউটসাইড উইথ মি, তারপরে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি, এরকমটা। নেক্সট, দেন চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড ড্যাশ। अगेन ভাইয়া, এই প্রশ্ন পাওয়ার জন্য তোমার পণ্ডিত হইতে হবে না, একবার বেসিক সেন্টেন্স রিডিং পড়া থাকলে এই প্রশ্ন উত্তর পাবে, আদারওয়াইজ এই প্রশ্ন কোনো গ্রামাটিক্যাল প্যাসেজ দিয়ে বুঝবা না। দেখো, এই বাক্যের অর্থে তুমি 4টাই নিতে পারো যে কোনো অ্যাঙ্গেলে, বাট কমন সেন্স খাটাইলে তুমি সহজে পারবা এটা। দেন চেঞ্জেস ইন দ্য সিটি, সিটির চেঞ্জ অকার্ড, অকার্ড মানে ঘটছে, দ্রুতই ঘটছে, এটা বলতে চাইছে। তাহলে উত্তরে নিশ্চয় তুমি কি লিখবে ভাইয়া? সি নাম্বার লিখবা। কেন? আসো,
চেঞ্জেস ইন দ্য সিটি, দেখো চেঞ্জেস ইন দ্য সিটি পুরোটা কিনা আমাদের সাবজেক্ট পার্ট, এই দেনটা হলো একটা অ্যাডভার্বিয়াল, এটা এতটুকু বাদ দিয়ে এটা হলো আমাদের মূল সাবজেক্ট চেঞ্জেস ইন দ্য সিটি। এখন দেখো এখানে আমরা হ্যাভ লিখেছি, এটা সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, খুব জোস কথা, এটা তোমাদের পরীক্ষায় খুব প্রশ্ন আসে, খেয়াল করো চেঞ্জেস ইন দ্য সিটি। তাহলে আমরা জানি মূল সাবজেক্ট নির্ধারণ করে কে ভাইয়া, প্রিপোজিশনের আগের শব্দটা, চেঞ্জেস যেহেতু প্লুরাল এর জন্য হ্যাভ লেখা আছে, যদি আমাদের এখানকার কথা এটা না, তাহলে দেন চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড, অকার্ড মানে ঘটেছে, হ্যাঁ ঘটেছে দ্রুততার সাথে। এখন ফাস্টলি নামে কোনো ইংলিশ শব্দ নাই, খেয়াল করো ভাইয়া, FAST ফাস্ট, এই ফাস্ট শব্দটাই অ্যাডভার্ব, এই শব্দটা নিজেই অ্যাডজেক্টিভ, এই শব্দটা নিজে একটা অ্যাডভার্ব, এই শব্দটা নিজেই অ্যাডজেক্টিভ নিজেই অ্যাডভার্ব বাক্যের কনটেক্সট অনুযায়ী। যেমন আমি যদি মুখেই বলে দেই, ধরো আমি বলতে পারি হি ইজ আ ফাস্ট বোলার, ফাস্ট বোলার মানে কি, সে দ্রুত বল করে। ধরো আমরা বললাম তাসকিন আহমেদ ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাস্ট বোলার্স ইন বাংলাদেশ। তাহলে এই যে ফাস্ট বোলার্স মানে কি, এই যে বল করে যত, এদের আমরা ফাস্ট বোলার অ্যাডজেক্টিভ, ফাস্ট বোলার, বোলারটা নাউন, ফাস্ট অ্যাডজেক্টিভ। আর যদি বলি তাসকিন বোলস ফাস্ট, তাসকিন বল করে জোরে, তাহলে বোলস ফাস্ট, ফাস্ট শব্দটা বোল শব্দটা মডিফাই করছে ভার্ব, মানে ফাস্ট শব্দটা বোল ভার্বটারে মডিফাই করছে, ফলে এটা অ্যাডভার্ব। তাহলে তাসকিন বোলস ফাস্ট, ফাস্ট শব্দটা অ্যাডভার্ব, তাসকিন ইজ আ ফাস্ট বোলার, ফাস্ট শব্দটা অ্যাডজেক্টিভ। তো দেখো একই শব্দ অ্যাডজেক্টিভ হলো অ্যাডভার্ব হলো। এখন আসো সুইফটলি আর র্যাপিডলি বাদ দিয়ে আমরা হারিডলি শব্দটা নিয়ে একটু কথা বলি ছোট্ট করে। হারিডলি মানে কি ভাইয়া, দ্রুত কোনো কাজ যখন কেউ হ্রাস করে, কোন শহরের পরিবর্তন কিন্তু হ্রাস হয় না, এটা হারিডলি মানে তাড়াহুড়া করে, তাড়াহুড়া করে মানে কি আজকে ঘটছে আজকে সব ঠিক করে ফেলে, এটা এখানে মোটেও যায় না। সুইফটলি আর র্যাপিডলি দুটো শব্দই কিন্তু কাছাকাছি, বাট মডার্ন ইংলিশে র্যাপিডলি শব্দটাকে ব্যবহার করা হয়, সুইফটলি শব্দটা একবারে আমরা ব্যবহার করি না এবং প্রচলনও নাই ইংলিশে। হ্যাঁ সুইফটলি শব্দের চেয়েও র্যাপিডলি শব্দটা খুব বেশি প্রচলিত ওয়ার্ড এবং এটার এই ব্যবহার করা হয়, ফলে আমরা আনসার নিতে হচ্ছে র্যাপিডলিটাকে। দেখো দেন চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড ঘটেছে, শহরের পরিবর্তন ঘটেছে র্যাপিডলি দ্রুততার সাথে, দ্রুততার সাথে। দেখো ভাই সবগুলোর সাথে অ্যালয় আছে, সবগুলো অ্যাডভার্ব, এবং শুধু এই নাম্বারটা আর অ্যাডভার্ব বলা যাবে না, কারণ অ্যালয় দিয়ে এই ফার্স্টলি কোনো শব্দ হয় না। আশা করি বোঝাতে পেরেছি ভাইয়া। দেন 11 আই উইল মিট ইউ অ্যাগেন ড্যাশ দ্য উইকেন্ড, তোমার সাথে আবার দেখা করব কখন, উইকেন্ডে। কোন প্রিপোজিশনটা এখানে বসাবা? এখানে দেখো ভাই এটারে আমি বুঝাইতে পারবো না, তুমি পারলে পারবা, না পারলে না পারবা। ইয়েস, এটার উত্তরে যে পয়েন্টটা তুমি হয়তো কোনো বই ধরে পড়ে থাকো কোলোকেশন নামে, মানে এটাতে কোনো নিয়ম কারণ নাই। এটা আমি বলি, দেখো এই যে ইন দা মর্নিং বলি না, সকাল বলতে কিন্তু আমরা ইন দা মর্নিং এ বলি, কেন বলি বুঝাবুঝি না। ইন দা মর্নিং এটা এক্সপ্রেশন, রাত্রে বলতে আমরা এট নাইট বলি, এখানে ইন নাইট কেন বলি এটা বলা যাবে না, এট নাইট, ইন দা মর্নিং। তো এখানেও সেম ইস্যু, এখানে ওই যে এট দা উইকেন্ড বলতে হয়, এট দা উইকেন্ড, উইকেন্ডকে আমরা কি বলি, উইকেন্ডের আগে আমরা এট দা উইকেন্ড বলি, এট নাইট, ইন দা মর্নিং আমরা কখনোই এট দা মর্নিং বলি না, আবার ইন নাইট বলি না, তাই না? ফলে ইন দা মর্নিং, এট নাইট এটার মতোই এট দা উইকেন্ড, এটাকে আমরা ইংলিশে এক্সপ্রেশন আকারে ইউজ করি, কোলোকেশন আকারে ইউজ করি, এটা কোনো ব্যর্থ করা যাবে না। বাংলা যেমন নিবেদন সিদ্ধ পড়ে থাকে স্টুডেন্টরা, এটা তাহলে আই উইল মিট ইউ অ্যাগেন, আমি তোমার সাথে আবার দেখা করবো এট দা উইকেন্ড। ওকে, নেক্সট ড্যাশ ইফ ইউ সি হার দিস ইভিনিং। দেখো একটা কি বলা যেতে পারে, কন্ডিশনাল সেন্টেন্স দিয়েছে আমাদেরকে, এটার আগে আরেকটা বাক্য লিখতে হবে, তার মানে বাক্যটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতে পারছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মুডে, এবং খুব ইজি কোয়েশ্চেন, সবাই পারা উচিত, পারবা। দেখো ভাইয়া ইফ যুক্ত সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সি মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। ইফ যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অন্য পাশে আমরা নরমালি ফিউচার ইনডিফিনিট টেন্স লিখি, ফলে একটা অপশনে কেবল দেখবা আমাদের এই প্যাটার্নের সাথে মিলে, ফলে উত্তর তুমি অবশ্যই বি ছাড়া কিছু নিতে পারবা না। তাহলে ইফ, এবং আমরা জানি বাক্যের শুরুতে ইফ বসলে বাক্যের মাঝে কমা বসে, আর বাক্যের মাঝে ইফ বসলে তার কমার কিছু নাই। তবে আমরা আমাদের মতো করে ইফটা শুরুতে থাকুক অথবা শেষে থাকুক, আমরা ইফটারে শুরুতেই পড়বো প্রশ্ন সমাধানের নিমিত্তে। তাহলে ইফ ইউ সি, তার মানে আমরা এটা আগেই পড়ছি, ইফ ইউ সি হার দিস ইভিনিং, যদি তুমি তারে এই ইভিনিং দেখো, এখানে ইন দিস ইভিনিং বলা যাবে না, কিন্তু খেয়াল করো এই দিস শব্দের আগে কোনো প্রিপোজিশন বসানো যায় না, ইন দিস ইভিনিং বলা যাবে না, ওকে, ইন দিস মর্নিং বলা যাবে না, দিস মর্নিং বলতে হবে। তাহলে ইফ ইউ সি হার, যদি তুমি তারা দেখো দিস ইভিনিং, এই ইভিনিং এ, তাহলে ইফ যুক্ত কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য পাশে তুমি ফিউচার ইনডিফিনিট লিখবা। তাহলে উইল ইউ আস্ক নীনা টু কাম টু মাই পার্টি। আশা করি ক্লিয়ার তোমরা। নেক্সট, উই হ্যাড বেটার ড্যাশ ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর সাথে ফাইট করার জন্য আমরা বরং কি করা উচিত, গাছ রোপণ করা উচিত। এটা খুব ইজি কোয়েশ্চেন ভাইয়া, সবাই পারা উচিত। হ্যাড বেটার এটা একটা মডেল অক্সিলারি, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার মডেল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম মিন্স ভার্বটার সাথে কোনো এস ইএস আইএনজি ইডি কিছু যুক্ত হতে পারবে না, ভার্বের মূল ফর্ম
ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের পার্থক্য আছে। প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু এস বাই এস যুক্ত হতে পারে আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর বেস ফর্মের সাথে প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়া সত্ত্বেও এস বাই যুক্ত হতে পারে না। ফলে বেস ফর্ম একবার ইনট্যাক্ট থাকে, প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হতে পারে। ফলে উত্তরে নিশ্চয় তুমি বলবা উই হ্যাড বেটার প্ল্যান। উই হ্যাড বেটার প্ল্যান শব্দটা কিন্তু এখানে ভার্ব, যদিও প্ল্যান শব্দটা একা একা নাউনও হতে পারে। কেমন? তাহলে উই হ্যাড বেটার প্ল্যান্ট রোপণ করা অর্থে এসেছে। ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং। দেখো ইন অর্ডার টুর পরে কিন্তু ভার্বের কোন ফর্ম আছে? ভার্বের বেস ফর্মটা আছে। দেখো ইন অর্ডার টুর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম হয়। ইন অর্ডার টুর পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। এখন আবার তোমরা নিশ্চয়ই জানো এই যে টু যুক্ত কিছু এক্সপ্রেশন আছে তাদের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। নিশ্চয়ই পারো তোমরা। এখানে একটা আছে উইথ আ ভিউ টু ড্যাশ স্মার্ট বাংলাদেশ, কমা উই মাস্ট ড্যাশ অল স্টেক হোল্ডার্স। কুইক চিন্তা করে ফেলো তো ভাইয়া। ইয়েস, উত্তরে আমরা নিশ্চয়ই পেয়ে যাব কোনটা? উত্তরে আমরা অবশ্যই নাম্বার পাচ্ছি। দেখো ওই যে উইথ আ ভিউ টু, তোমরা নিশ্চয়ই পারার কথা ভাইয়া। বিশেষ করে লুক ফরওয়ার্ড টু, খুব কমন জিনিস, এটা পরীক্ষায় খুব বেশি আসে। লুক ফরওয়ার্ড টু, look forward to, হ্যাঁ, look forward to with a view to, be used to, become used to, get used to। তাহলে look forward to with a view to, be used to, become used to, get used to এর পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে এই যে with a view to বিল্ডিং আছে, দেখো এই জায়গায় আর এই জায়গায় বিল্ডিং। আর স্মার্ট বাংলাদেশ উই মাস্ট একটা মডেল অক্সিলারি ফর্ম। এতক্ষণ ধরে ভাই যা বুঝাইছি, মাস্ট একটা মডেল অক্সিলারি করে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে তার সাথে কিছু লাগানো যাবে না। ফলে উই মাস্ট পাওয়ার তো না ভাইয়া, ভার্ব লাগবে কিন্তু এটার পরে, মাস্টের পর একটা ভার্ব লাগবে। পাওয়ার শব্দটা নাউন, এম্পাওয়ার শব্দটা কিন্তু ভার্ব। এই পাওয়ার শব্দের ভার্ব হলো কিন্তু এম্পাওয়ার। এম্পাওয়ার মানে ক্ষমতায়ন করা, ক্ষমতা দেওয়া। তাহলে উইথ আ ভিউ টু বিল্ডিং এ স্মার্ট বাংলাদেশ উই মাস্ট এম্পাওয়ার অল স্টেক হোল্ডার্স। একটা স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদেরকে অবশ্যই সব স্টেক হোল্ডারে এম্পাওয়ার, ক্ষমতায়ন করতে হবে। ওকে, এন্ড দ্য নেক্সট লাস্ট কোয়েশ্চেন, হ্যাভিং ড্যাশ লাঞ্চ আই টুক আ ন্যাপ। দেখো ভাই রাইট ফ্রম ভার্ব মানে ভার্বের সাথে কানেক্টেড পয়েন্ট অফ ভিউ কতটা ইম্পর্টেন্ট। টেন্স, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বাক্য বুঝে পড়ার অভ্যাস থাকলে যে তুমি 7, 8টা 10টা প্রশ্ন উত্তর পেরে যাওয়ার কথা। হ্যাভিং শব্দের পরে ভার্বের কোন ফর্ম হয়? এটা আমরা একবার এসএসসি লেভেলে পড়ে আসার কথা। রাইট ফ্রম ভার্ব আকারে পড়ে আসি। অবশ্যই হ্যাভিং শব্দের পরে ভার্বের থার্ড ফর্ম হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে একটাই কেবল আছে, হ্যাড। হ্যাভিং হ্যাড লাঞ্চ। আমরা জানি এই খাওয়া অর্থে কিন্তু ইট শব্দটা যেমন ব্যবহার করি, খাওয়া অর্থে কিন্তু ভাইয়া হ্যাভ শব্দটা আমরা ব্যবহার করি। আমরা আই ইট মাই ব্রেকফাস্ট, আমি খাই আমার ব্রেকফাস্ট, অথবা আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, আমি খেয়েছি আমার ব্রেকফাস্ট, নাস্তা। এটাকে ইংরেজরা বা যাদের ভাষা ইংরেজি নেটিভ স্পিকার, তারা কিন্তু আই হ্যাভ ইটেন না বলে তারা বলে আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, অথবা আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট। তবে আই হ্যাভ হ্যাড এটা বেশি প্রচলিত। তো এখানে কিন্তু এটাই বলছে, আই হ্যাভ, এই যে হ্যাভিং হ্যাড মানে হ্যাভিং ইটেন। দেখো ভাইয়া ইটেন অপশনটা ওনারা কিন্তু দেয়ও নাই, যারা আমরা অন্যগুলোরে পছন্দ করতে মন চায়। তাহলে হ্যাভিং ইটেন মানে হ্যাভিং হ্যাড লাঞ্চ শেষে আই টুক আ ন্যাপ, আমি হালকা একটা ন্যাপ পেয়েছিলাম। এই ছিল আজকের প্রশ্ন সমাধান। যদি মনে করো আমার এই প্রশ্ন সমাধানের ক্লাস থেকে তুমি উপকার পেয়েছো বিন্দু মাত্র, তবে তুমি ক্লাসে রিঅ্যাকশন দিও। তোমার কিছু ছোট ভাই বোন বন্ধুকে একটু দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিয়ে। আমার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করিও। আমি চেষ্টা করছি যেন অল্প কিছু মানুষের হলেও উপকার হয়। হ্যাঁ, জানি না কতটুকু উপর হচ্ছে, আমি আমার প্রচেষ্টা চালাচ্ছি। তোমাদের সবার জন্য শুভকামনা, আমাকে দয়া রাখিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।